বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উনি অধ্যাপক, উনি একজন রাষ্ট্রবিজ্ঞানী। আমরা ওনাকে বাংলাদেশের মানুষ ওনার সম্পর্কে ভালো ধারণা আছে। দীর্ঘদিন যাবৎ উনি রাষ্ট্রবিজ্ঞান এবং মানবাধিকার নিয়ে কাজ করেন এবং কথা বলেন। এবং আজকের আয়োজক যারা, তাদের মধ্যে গাজী মোশাররফ হোসেন, ওনাদের মহাসচিব, এবং ওনাদের একটা চিকিৎসকদের একটা উইং আছে, তার সভাপতি ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম এবং ডাক্তার উমুদ্দিজাম মাকদুমা পন্নী। এবং আজকে এখানে উপস্থিত রয়েছেন আমার বাম দিকে সিনিয়র লয়ার এবং গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ছাত্রনেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী কাশেম চৌধুরী ভাই। এই মুহূর্তের জন্য বাংলাদেশের বর্তমান আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত একটি পার্টিনেন্ট বিষয়। আমি ইংরেজিতে শব্দটা বললাম, বাংলাটা হচ্ছে সমসাময়িক সময়ের জন্য একটা উপযোগী বিষয়, যেটা হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকার যদি নিশ্চিত করতে হয়, তাহলে নির্বাচনী এখন পর্যন্ত প্রচলিত যত পদ্ধতি পৃথিবীতে আছে রাষ্ট্র পরিচালনার জন্য, তার মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচন, অর্থাৎ জনগণের অভিপ্রায় ব্যক্ত করার একটা উপায়ের নাম হচ্ছে নির্বাচন। এবং জনগণ সিদ্ধান্ত নেবে তার দেশ বা তার রাষ্ট্র বা তার ভৌগোলিক সীমারেখা কিভাবে পরিচালিত হবে তার উপর। এখন আমরা সমস্যাটা হয়ে গেছে, আমরা সবাই বিচার মানি তাল গাছটা আমাদের একটা মানসিকতা হয়ে গেছে এরকম আর। এবং সবচেয়ে বড় সমস্যা আরো, আমি যা বুঝি এর চেয়ে বেশি আর কেউ বুঝে না। অর্থাৎ অন্যর যে মতামত থাকতে পারে, গণতন্ত্রের যে মেইন বিউটি, যে মত প্রকাশের স্বাধীনতা, সেই বিউটিটাই অনেক ক্ষেত্রে আমরা রাজনীতিবিদদের মধ্যে কেউ সবাই না, ইদানিংকালে শোনা যাচ্ছে, গতকালকের পত্রিকা খুললেও দেখবেন, আজকের পত্রিকা খুললেও দেখবেন, অনেকে আমাদেরকে অনেক জ্ঞান দিচ্ছে, কিন্তু ওনারা খেয়াল করে না যে গত 20-30 বছর ওনাদের পাস্ট ট্র্যাক রেকর্ড। ওনাদেরকে আমরা দেখেছি স্বৈরাচার পুনর্বাসনের সময়ও 86তেও অংশগ্রহণ করেছেন নির্বাচনে। স্বৈরাচারকে ওনারা রেটিফাই করে তাদের যত এটা নির্বাচিত সরকারকে সরিয়ে স্বৈরাচার এসছে, কেউ বলেছে আই এম হ্যাপি, কেউ নির্বাচনে অংশগ্রহণ করে বৈধতা দিয়েছে। আমরা কিন্তু এগুলো দেখেছি, দেশের মানুষ দেখেছে। আবার এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কিন্তু 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে। এবং দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই সময় অনেকে বলেছিল 10টা সিট পাবে বিএনপি, মনে আছে আপনাদের? তো সেই সময় আল্লাহর অশেষ মেহেরবানি, জনগণ কিন্তু মুখ ফিরিয়ে নেয় নাই। ওই যে কাশেম ভাই বললো না একটুক্ষণ আগে, বিএনপি নয়াপল্টন আর গুলশানে সীমাবদ্ধ না। বিএনপি এখন শহীদ জিয়ার গড়া দল, এখন গ্রামান্তরে মানুষের, যার জন্যই সমস্ত জরিপকে ভুয়া প্রমাণিত করে ওই সময় 91-এর শাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকারের আমলে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছিল। এবং দায়িত্ব নিয়ে বিএনপি কিন্তু জনগণের যে মনের ইচ্ছা, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে কিন্তু ইলেকশন হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি সংসদীয় পদ্ধতিতে রূপান্তরের যে প্রচেষ্টা, অর্থাৎ যে শাসন ব্যবস্থা, সেটি কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ওই সময়কার সংসদে সেটি পাশ হয়েছে। আমাদের এখানে কয়েকজন বক্তা বলেছেন বাকশালের কবর থেকে কিভাবে বহুদলীয় গণতন্ত্র রচিত হয়েছে। বাকশালকে কবর দিয়ে শহীদ জিয়া করেছেন 79-এর পার্লামেন্টে। কাজেই একই জিনিস দেখেন, প্রেসিডেন্সিয়াল ফর্মে নির্বাচন হলো, কিন্তু পরবর্তীতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এই দুটো কথা আমি এখানে আনলাম এই জন্যই
যারা আজকে দেশের সংস্কারের কথা বলেন, দেশের সংস্কার এর জন্য চিন্তা করেন, তাদের বোঝা উচিত এই প্র্যাকটিস হ্যাজ বিন স্টার্টেড বাই দি বিএনপি, নট বাই দি পিপুল। যারা এখন কথা বলছে এরা কিন্তু জীবনেও কোনোদিন এই সমস্ত দায়িত্ব পালন করে নাই, তাদের ট্র্যাক রেকর্ডে বা নাই যে তারা কোনো সংস্কার জীবনে কখনো করতে পেরেছে, ভবিষ্যতে হয়তো করতে পারে, সেইটা ভবিষ্যৎ বলে দিবে। বাট বিএনপি হ্যাজ দি ট্র্যাক রেকর্ড যে বিএনপি সবসময় মানুষের পাশে থাকে, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং মানুষের মৌলিক অধিকারের কতটুকু চিন্তা ভাবনা করে, সুশাসনের ব্যাপারে কতটুকু চিন্তা করে। আজকে অনেকেই দেখলাম অনেক কথা বলেন, কিন্তু সেই সংস্থা থেকে আজকের দুদক সৃষ্টি করেছে, সেটিও কিন্তু সুশাসনের সবচেয়ে বড় প্রয়োজনীয়তা হচ্ছে জবাবদিহিতা এবং সত্যিকার অর্থে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সেটি স্টার্ট করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি, কারণ বিএনপি সুশাসনে বিশ্বাস করে এবং বিএনপি সুশাসনে বিশ্বাস করে দেখেই আজকে যত কমিশন দেখেন, প্রত্যেকটা কমিশনের পিছনেই শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নাম অথবা বিএনপি সম্পৃক্ত। কাজেই আজকে এই যে প্রেস কাউন্সিল বলেন সেটাও একই জিনিস, আইন কমিশন বলেন সেটাও একই জিনিস, এবং যত ধরনের পাবলিক সার্ভিস কমিশন সেগুলো যদি চিন্তা করেন প্রত্যেকটার দিকে, অর্থাৎ মানুষের কিভাবে ভালো করা যাবে। মানবাধিকারের অন্যতম পার্ট হচ্ছে যে মানুষের যে মাসুম স্যার বললেন যে জন্মের পরে আমরা যেমন ছাত্র ছিলাম পাকিস্তানি পিরিয়ডে এবং পাকিস্তানের পরবর্তী সময় আমরা সব সময় অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান এটি আমরা মৌলিক অধিকার বলে স্লোগান দিতাম। আস্তে আস্তে কিন্তু মানুষের চাহিদা, মানুষের বক্তব্য, মানুষের আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে এবং ফান্ডামেন্টাল রাইটসেরও কিন্তু অনেক এডিশন হয়েছে, বাদ যায় নাই, যোগ হয়েছে। এবং সেই জন্যই কিন্তু আজকে মানবাধিকার শব্দটা একটা ব্যাপকতা লাভ করেছে। এখন আপনি মানবাধিকারের কথা বলবেন, গণতন্ত্রের কথা বলবেন, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি একটা পদ্ধতিকে কিভাবে ব্যবহার করছেন। এই পদ্ধতিটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আমাদের যে সংবিধান, এই সংবিধানে যে কোথাও লেখা নাই স্বৈরাচারী হওয়ার, কিন্তু সংবিধানটাকে যখন আপনি মিসইউজ করেছেন, একটা পেপারের মতো ইউজ করেছেন যেটা জনগণের স্বার্থের জন্য ইউজ করেন নাই, তখন সেটাকে কিন্তু আপনি একটা স্বৈরাচারী রূপ দিচ্ছেন। সংবিধান বেচারার দোষ নাই, দোষটা হচ্ছে আপনি আমি আমরা যারা জনগণের ভোট ছাড়া, দায়বদ্ধহীনতা ছাড়া নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছে। সেটা শুনলেন আপনারা, 14 সনে 153 জন ভোট টোট লাগে নাই, 18 সনে রাত্রিবেলায় শেষ, 24 সনে আর লোকই পাওয়া যায় না, তখন আমরা আর তোমরা নির্বাচন কমপ্লিট করে ফেললেন। অর্থাৎ নির্বাচনী প্রহসন হয়েছে, জনগণের প্রতিনিধি হয় না, না হওয়ার জন্য এক ধরনের কর্তৃত্ববাদী মানসিকতা জন্ম নিয়েছে এবং আপনি সংবিধানকে একটা পেপারের মতো ইউজ করেছেন। কোনো দায়বদ্ধতা এবং একটা জবাবদিহিতা এই জিনিসটা কখনোই আপনার মধ্যে কাজ করে নাই, কারণ আপনি তো জানেন যে ইউ ক্যান ইউজ দি প্রশাসন and you can use the judiciary and you don't need to go to the people, যার জন্য আপনি সেটাকে একটা স্বৈরাচারী মানসিকতার মাধ্যমে আপনি যেহেতু ছিলেন। এবং সেই সময় আমি সবসময় বলতাম যে কাচের ঘরের মতো একদিন ভেঙে পড়বে। ঘটনাটা কিন্তু 2024-এর 5 তারিখ দুপুর 12টার ঘটনা যদি আপনারা মনে করে দেখেন, কেউ কি চিন্তা করেছিল? কতগুলি করেছে, কিন্তু শেষ পর্যন্ত শেষ বিচারে জনগণ জয়যুক্ত হয়েছে। মনে রাখতে হবে, জন আকাঙ্ক্ষাকে যদি আপনি পদদলিত করার চেষ্টা করেন এবং হয়তো ক্ষণিকের জন্য লাভবান হতে পারেন, কিন্তু ইন দি লং রান আপনি কি করেছেন? আজকে দেখেন তো পলায়নকৃত স্বৈরাচার আর তার রাজনৈতিক দলের মানুষগুলোর কথা চিন্তা করেন, হোয়াট হ্যাপেন্ড টু দেম, তাদের অবস্থাটা কি? আজকে তাদের অবস্থা 71-এর পরাজিত শত্রুর অবস্থা আপনি যদি চিন্তা করেন তাহলে মিলিয়ে দেখেন যে জনগণের পাশে না থাকলে কি দুর্দশায় নিপতিত হতে হয়। কাজে আমরা চাই না
এইভাবে বাংলাদেশ চলুক। একটা ছোট্ট দেশ, মাত্র 56,100 বর্গ মাইলের একটা জায়গা, 18 কোটি তার মানুষ। পৃথিবীতে যদি আপনি পপুলেশন ওয়াইজ কান্ট্রি চিন্তা করেন, দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ডেন্সলি পপুলাস কান্ট্রি এভার ইন দি ওয়ার্ল্ড। এবং আল্লাহর শেষ মেহেরবানি, 7.5 কোটি মানুষ যখন ছিল, তখন PL 480 গম না আসলে, আমদানিকৃত খাবার না হলে অনেকের খাদ্য জুটত না। এই দেশের মানুষ নিজের 2 হাতকে কাজে লাগিয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানি, জমির উৎকর্ষতা, এই দেশের কৃষক, তাদেরকে ধন্যবাদ দিতে হবে। এই জন্য আজকে 18 কোটি মানুষ 4টা ভাত খেতে পারে এবং কাপড় চোপড় আমরা নিজেরা নিজেদেরটা তৈরি এবং পে করতে পারি। প্রত্যেকটার পিছনেই এই দেশের মানুষের অবদান কোনো অবস্থাতেই কারোর চেয়ে কম না, বরঞ্চ সবচেয়ে বেশি। এবং তাদের এই শ্রমের বিনিময়েই কিন্তু আজকে আমরা এখানে এত সুন্দর বসে কথা বলতে পারছি। কাজে এই সিচুয়েশনটা যদি ধরে রাখতে হয়, তাহলে আজকে যারা নিজেদেরকে মনে করেন জনগণের প্রতিনিধি হবেন, ভাই চলেন না যাই জনগণের কাছে, জনগণের উপর আস্থা রাখি। জনগণ ভোট দিলে ইয়েস, উইল গো টু দি পার্লামেন্ট, কিন্তু জনগণের কাছে আস্থা রাখবেন না। আপনি একটি নতুন পদ্ধতি, কেউ বলেন যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ অর PR সিস্টেম। আচ্ছা বলেন তো ভাই, স্যার বলেছে যে অনেক কান্ট্রিতে আছে। আমি স্পষ্ট ওনাকে সামনে রেখে বলি, নেপাল খুব ভালো চলছে। নেপাল, দুইটা আরেকটা নাম বলি, ইসরায়েল নামে আরেকটা দেশ আছে, হ্যাঁ, ওটা কি ভালো চলছে? ওদেরকে কেউ ভালো বলে না? ডেমোক্রেসির জন্য কাদেরকে ভালো বলে? ব্রিটেনকে কি বলে? ডেমোক্রেসির সুতিগার বলে, তাই না? আমেরিকার কি অবস্থা? আমেরিকার 2টা সিস্টেমই আছে। তারপরে আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে কি বলে? আপনার অন্যান্য কান্ট্রি যারা উন্নত, যে সমস্ত রাষ্ট্র আছে, তার মধ্যে হাতে গোনা ছোট 2-4টা কান্ট্রির PR আছে। কিন্তু মোস্ট অফ দি কান্ট্রি যাদের সত্যিকার অর্থে গণতন্ত্র প্র্যাকটিস করতে দিলেন না। 2008-এর নির্বাচনটা ভুয়া একটা নির্বাচন, আগে সেট করা নির্বাচন, যে কে কতগুলো আসন পাবে ঠিক করে দিয়েছে। হুদা কমিশন ওয়াজ নট গুড। তারাই দেশে কোনো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করে নাই, কারণ 111-কে বৈধতা দেওয়ার জন্য তারা এই সমস্ত ষড়যন্ত্রমূলক নির্বাচন করেছে। কাজে 14 এবং 18, 24 আর 8 সব এই 4টা নির্বাচন দিয়ে মানুষকে আপনি কত পিছিয়ে নিয়ে গেছেন। দেশের শাসন ব্যবস্থা কোন অবস্থায় চলে গেছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে দেশের মানুষকে আগে নির্বাচনমুখী করতে হবে। কারণ তো মানুষ জানে তার ভোটের দরকার নাই। এই মানুষকে নির্বাচনমুখী করা এবং নির্বাচন কেন্দ্রিক করা, নির্বাচনে জনগণের কাছে বিভিন্ন রাজনৈতিক দল তার কর্মসূচি নিয়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমমনা রাজনৈতিক দল, যারা গণতন্ত্রকামী রাজনৈতিক দল, সবার কর্মসূচি হচ্ছে 31 দফা রাষ্ট্র বিনির্মাণের কর্মসূচি। এটি কিন্তু শুধু খালি বিএনপির একক কর্মসূচি নয়, এটা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা রাজনীতি মাঠে ছিলেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তাদের সম্মিলিত কর্মসূচির নাম 31 দফা। 31 দফা দিয়েছে। আপনারাও আরো কোনো আপনাদের বক্তব্য থাকলে সেটি নিয়ে মাঠে আসেন। আপনারা বলেন PR না হলে নির্বাচনে যাবেন। আপনি যে কথাটি বলেন, এই কথাটির ইমপ্লিকেশন চিন্তা করেছেন? আজকে যদি নির্বাচন প্রলম্বিত হয়, নির্বাচন যদি বিলম্বিত হয়, নির্বাচন যদি যথাসময়ে না হয়, তাহলে লাভ কাদের? লাভ হচ্ছে পতিত স্বৈরাচারের রেখে যাওয়া যে সমস্ত এই সুবিধাভোগীরা আজকে প্রশাসনে বলেন, বিচারালয়ে বলেন, সর্বত্র বলেন ছড়িয়ে আছে, দেশে ব্যবসা কেন্দ্রে বলেন, সর্বত্রই তাদের, এবং তারা দেশে এবং বাইরে বসে তাদের নেত্রী যে ষড়যন্ত্র করছে, নির্বাচন হতে দিব না, নির্বাচন এটা করতে দিব না, অর্থাৎ এক ধরনের বিশৃঙ্খলা হলে লাভ কাদের? লাভ হচ্ছে পলায়নকৃত স্বৈরাচারের। কাজে আপনারা যারা আজকে বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন?
আজকে যদি স্বৈরাচারের পক্ষে কাজ করেন এবং আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। সেটির জন্য কি আপনারা 2024-এর 36শে জুলাই করেছিলেন? কাজে আমি এখনো বলবো, ভাইয়েরা বুঝার চেষ্টা করেন, ক্রীড়ানকের ভূমিকায় দয়া করে লাভ দিয়ে পড়বেন না। আর যারা কথা বলেন, যাদের কোনো অতীত ট্রেক রেকর্ড নাই, যাদেরকে জনগণ কোনো অবস্থাতেই কোনো কিছু দায়িত্ব দেয় নাই, সেই সমস্ত মানুষগুলো যখন কথা বলেন তাদের বোঝা উচিত আপনাদের অতীত অভিজ্ঞতার কত অপরিপক্কতা আছে, যেই জন্য আপনারা যেটি বলেন সেইটির পরবর্তী যে ফলটা আসবে সেটি স্বৈরাচারের পক্ষে চলে যাবে এবং দেশ একটি ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাবে। আপনারা কি এভাবে গত 16 বৎসর গণতন্ত্রকামী আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি সুবিচার করব? যারা পঙ্গু হয়েছে, যারা আহত হয়েছে তাদের প্রতি কি আমরা সুবিচার করব? যদি স্বৈরাচারের এই পুনরায় প্রত্যাবর্তনের পথকে আমরা প্রশস্ত করি, তাহলে আমাদের এই বিভাজন আমাদেরকে আগামী প্রজন্মের কাছে যে প্রশ্নবোধক চিহ্নের সম্মুখীন করবে, সেই দায়িত্ব নিতে কি আদৌ আমরা প্রস্তুত? কাজেই যারা আজকে কথা বলছেন, আমি সবার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই বলতে চাই, আপনারা দয়া করে দেয়ালের লিখন পড়তে শিখুন, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করুন। কোনো অবস্থাতেই গায়ের জোরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। গায়ের জোর থাকা ভালো, গায়ের জোর কোন পারপাসে আপনি ব্যবহার করবেন সেটি কিন্তু আপনার মনে রাখতে হবে। গায়ের জোর যদি আপনি ন্যায়ের জন্য করেন, আপনাকে মানুষ সাধুবাদ জানাবে। গায়ের জোর যদি আপনি অন্যায়ের জন্য প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করেন, মানুষ কিন্তু আপনাকে সাধুবাদ জানাবে না, তখন মানুষ আপনাকে বলবে আপনি উগ্রপন্থা অবলম্বন করছেন। কাজেই মনে রাখতে হবে, আপনার কথা বলার অধিকার আছে, কিন্তু কথা শোনারও আপনার মানসিকতা থাকতে হবে। তা যদি না হয় তাহলে এই দেশে গণতন্ত্র হবে না। আর গণতন্ত্র যদি না হয়, মানবাধিকার বলেন আর কি বলে যে আপনার গণতন্ত্র যদি না হয় তাহলে মানবাধিকার থাকবে না। আর এই গণতন্ত্র মানবাধিকার যদি প্রয়োগ করতে হয়, আনতে হয়, জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হবে। জনগণ কি জানে? ওই যে একটা কথা একজন বলেছিলেন, ভোট দিলাম পটুয়াখালীতে, লোক আসলো সিঙ্গাপুর থেকে। কথাটি কি? কথাটি হচ্ছে যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভের কথা বলেন, গতকালকে দেখলাম ডক্টর বদিউল আলম মজুমদার, এতদিনে ওনার মুখ থেকে কথা বেরিয়েছে, যার জন্য ওনাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে উনি বুঝতে পেরেছেন এবং উনি বুঝেন দেখেই নির্বাচন সংস্কার কমিশনের বোধহয় উনি সভাপতি ছিলেন। কাজে এখন উনি বলতেছেন যে নো, এটা পিয়ার পদ্ধতি হলে আচ্ছা সত্যিকার অর্থে একটা ধ্বংসের দিকে দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ কিটি বহন করতে পারে? 3 দিন পর পর আপনি সংবিধান এর সরকার পরিবর্তন হবে, ঝুলন্ত পার্লামেন্ট হবে। ক্যান ইউ থিঙ্ক অফ ইট? কাজে বাংলাদেশের মানুষ জানে সে কাকে ভোট দিতেছে, কে তার প্রতিনিধি, কে তার জন্য কাজ করবে, এলাকার জন্য উন্নয়নের জন্য কাজ করবে। মানুষ তাকে দেখতে চায়। মানুষের মেন্টাল মেকআপ হচ্ছে এই ধরনের। কোনো অবস্থাতেই আপনার পকেট থেকে আপনি 10টা, আর সুব্রত দার পকেট থেকে 10টা, মাসুম ভাইয়ের পকেট থেকে 10টা নাম দিয়ে দিবেন, আর মানুষ আপনাদেরকে ভোট দিবে। তাদেরকে দেখলো না, জানলো না, বুঝলো না, কিচ্ছু না। তারা এখন আপনার আমার প্রতিনিধি, তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। তারা আজকে সিঙ্গাপুর, কালকে ঢাকা, পরশুদিন দিনাজপুর, তারপরের দিন চট্টগ্রাম, এবং তারা সারা বাংলাদেশ। তাইলে এটি কি, এইটার জন্য বাংলাদেশের মানুষ কি আদৌ প্রস্তুত? বাংলাদেশের মানুষের মানসিক কোনো প্রস্তুতি নাই। বাংলাদেশের মানুষ এই সিস্টেম বুঝে না। কাজেই কোনো অবস্থাতেই এমন কোনো আচরণ মানুষের উপর, মানুষের সাথে করা উচিত না যেটি দিয়ে মানুষ বিভ্রান্ত হয়, এবং বিভ্রান্ত হলে যেটি দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের অস্তিত্বের জন্য সত্যিকার অর্থে মহা বিপদ ডেকে আনবে। কাজেই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার
ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনকে যে রিকোয়েস্ট করেছে, আমরা অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করবে এবং আমরা সবাই আমাদের বক্তব্য থাকতে পারে, নির্বাচন কমিশন আলোচনা করবে, সেখানে আপনারা কথা বলেন, সেখানে আলোচনা করে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের ফেরত আশাকে যদি ঠেকানোর জন্য সবাইকে মাঠে থাকতে হবে এবং কোনো অবস্থাতেই এটা মানি না ওটা মানি না এই সমস্ত বাচ্চা মানুষের মতো যে আচরণ এবং সত্যিকার অর্থে পরমত সহিষ্ণুতার প্রতি এক ধরনের সত্যিকার অর্থে যে পরমত সহিষ্ণুতার যে অভাব আমরা দেখতে পাচ্ছি, এটি সত্যিকার অর্থে খুবই দুর্ভাগ্যজনক এবং বিভিন্নভাবে ট্যাগিং করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই না, আমরা কাউকে কোনো ট্যাগিং করতে চাই না, আমরা শুধু এটুকুই বলতে চাই, আসেন সবাই মিলে জনগণের কাছে যাই, জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে সিদ্ধান্ত নেবে এই দেশের শাসন ব্যবস্থা কিভাবে চলবে, দেশ কিভাবে পরিচালিত হবে, তখন ওখানে আলোচনা করা যাবে, ডিবেট করা যাবে পরবর্তী নির্বাচন কিভাবে আপনারা করবেন। যেটা জনগণ চাইবে, যেটা জনগণ মানবে, যেটা জনগণ ভালো মনে করবে, সেটাকে জনগণ গ্রহণ করবে। জনগণের প্রতি আস্থা রাখুন। জনগণকে অনাস্থায় নিলে কি পরিণতি হয় 36শে জুলাই দেখেছেন। কাজেই দয়া করে সেটির পুনরাবৃত্তির চেষ্টা করবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলা।